সকালের ব্রেকফাস্ট টেবিলে খেতে বসেছে তালুকদার পরিবার। হানিয়া সকালের ব্রেকফাস্ট দিয়ে নিজেও বসে পড়ে স্বামীর পাশে। খেতে খেতে হঠাৎই জাবিয়ান তার বাবাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বাবা। বৃদ্ধ মিস্টার তালুকদার প্রশ্নবোধক দৃষ্টিতে ছেলের দিকে তাকায়। কথাবার্তা তেমন একটা বলতে পারে না বয়সের ভারে। রুম থেকে বেরও হন খুবই কম। শুধু ব্রেকফাস্ট আর ডিনার করেন পরিবারের সাথে। এছাড়া সারাক্ষণ রুমেই থাকেন। জাভিয়ান বলে, জাহান জাইনের তো প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। এখন ভাবছি ওদের বিয়ে দিয়ে আমরা আমাদের ফরজ কাজটা সেরে ফেলব। এ বিষয়ে তুমি কি বলো বাবা? মাম্মাম, তোমার মতামত কি? রোজিকেও জিজ্ঞেস করে জাভিয়ান। তারা দুজনই জাভিয়ানের কথা শুনে খুশি হয়। রোজি বেগম কাপা কাপা গলায় বলেন, ভালো ভেবেছিস বাবা, আমরাও আমাদের পুতি ডেকে মরতে পারবো। কি বলো ভাই? মিস্টার তালুকদারও বোনের কথায় মাথা দুলিয়ে সম্মতি দেয়। জাইন হুই হুই করে বলে ওঠে, এই ছোট দাদি, তুমি কিন্তু এসব বলবে না। আমার কিন্তু ভালো লাগে না এসব শুনে। কথাটা বলে মন খারাপ করে বসে থাকে সে। রোজি বেগম হেসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। মিস্টার তালুকদার জাভিয়ানকে বলে, মেয়ে দেখা শুরু করো তাহলে, শুভ কাজে দেরি কেন? মেয়ে আমাদের দেখা শেষ। আমি আর হানিয়া আমাদের পুত্রবধূদের পছন্দ করে ফেলেছি। এখন শুধু বিয়ের ডেট কনফার্ম করার পালা। ভাবছি এই মাসের শেষ শুক্রবার, মানে 4 দিন পর জাহান জাইনের বিয়ের ডেট রাখব। এত তাড়াতাড়ি মেয়ে পছন্দ করে আবার বিয়ের ডেটও কনফার্ম করে ফেলবে তাদের বাবা মা, এটা জাইন কল্পনাও করতে পারেনি। সে ভেবেছিল বিয়ের কথা উঠলে সে আস্তে ধীরে বলবে। এখন দেখে তার না হওয়া সংসারটা আগেই ভেঙে যাচ্ছে, তাও তার নিজেরই বাবা মার দৌলতে। জাইন বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, এটা হতে পারে না, আমি এই বিয়ে করতে পারবো না। হানিয়া জাভিয়ান এই কথা শোনার অপেক্ষা করছিল। তারা একে অপরের দিকে তাকিয়ে হেসে দেয়। জাভিয়ান নিজের হাসি গিলে নিয়ে গম্ভীর গলায় বলে, মেয়ের পরিবারকে কথা দিয়ে ফেলেছি আমরা। তারা বিয়ের তোড়জোড় শুরুও করে দিয়েছে অলরেডি। আজ ডেটও কনফার্ম হয়ে গিয়েছে। আমি আর তোমাদের আম্মু আত্মীয়দের দাওয়াত দিতে বের হবে একটু পরে। এর মধ্যে যদি তুমি বলো বিয়ে করতে পারবে না, তাহলে বুঝতে পারছো তোমার হবু বউয়ের পরিবারকে কতটা অপমানিত হতে হবে। বাচ্চাদের মতো কথা বলো না জাইন। তোমার ভাইও রাজি এই বিয়েতে। আশা করি তুমিও আমাদের সিদ্ধান্তে রাজি থাকবে। আমরা তোমার বাবা মা। তোমাদের খারাপ চাওয়ার আগে যেন আমরা দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যাই। এখন চুপচাপ খাওয়া শুরু করো। জাইন তার বাবার দিকে হা করে তাকিয়ে থাকে কথাগুলো শুনে। সে বিশ্বাসই করতে পারছে না এটা তার বাবা। যেই বাবা তাদের জীবনের ছোট বড় সব সিদ্ধান্তে তাদের স্বাধীনতা দিয়েছে, সেই বাবা আজ তাদের জীবনের এত বড় সিদ্ধান্ত নিজে একা একা নিয়ে নিল। একবার তাদের জিজ্ঞেস করার প্রয়োজন বোধটাও করলো না। জাইন হতভম্ব হয়ে নিজের জায়গায় বসে পড়ে। মাথার মধ্যে একটা কথাই ঘুরপাক করছে, সে আদিবাকে কোন মুখে তার বিয়ের কথাটা জানাবে। মেয়েটা যে ছোট থেকে তার বউ হওয়ার স্বপ্ন দেখে আসছে। এছাড়া সে নিজেও তো তাকে কত স্বপ্ন দেখিয়েছে। সে বর সাজবে আর আদিবা তার বউ সাজবে। বিয়ের পর তাদের খুনসুটি পূর্ণ ছোট্ট একটা সংসার হবে। তারা কথায় কথায় ঝগড়া করবে, কিন্তু দিন শেষে একে অপরের সাথে লেপে ঘুমাবে। সেই স্বপ্ন যে আজ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার বাবা মায়ের একটা হঠকারী সিদ্ধান্তে। না, সে আর ভাবতে পারছে না। জাইন হাত ধুয়ে টেবিল ছাড়তে ছাড়তে বলে, অফিসের জন্য লেট হচ্ছে, আসছি। কথাটা বলে চেয়ারে ঝুলানো কোটটা ও ব্যাগটা নিয়ে হনহনিয়ে বাসা থেকে বের হয়ে যায়। ছেলেকে এমন বিভৎস মুখে নাদ খেয়ে চলে যেতে দেখে হানিয়ার খারাপ লাগে। সে রাগী গলায় জাভিয়ানকে বলে, দেখলেন, ছেলেটা না খেয়েই চলে গেল। সব আপনার জন্য। বলে দিলে কি হতো? ওদের বিয়েটা ওদের পছন্দের মানুষগুলোর সাথে ঠিক করা হয়েছে। জাভিয়ান হাসতে হাসতে বলে, আরে টেনশন নিও না, একটু পরীক্ষা করা যাক না, দেখি ছেলে আমাদের উপর কতটা ভরসা করে। বিয়ের দিন যখন আদিবা মামুনিকে বউয়ের জায়গায় দেখবে, তখন ওর এক্সপ্রেশনটা কেমন হবে সেটা একবার ভাবো। তুমি চিন্তা না করে কাদের কাদের দাওয়াত দিবে সেটার একটা লিস্ট রেডি করে ফেলো। আর হ্যাঁ, হায়াকে ওই বাড়ির লোকসহ আজকালের মধ্যে জানি এসে পড়ে সকলে। আমি আমার বিজনেস পার্টনারদের ইনভাইট করতে একটু পরে বের হব। মিস্টার তালুকদার আর রোজি বেগম জাভিয়ান হানিয়ার কথায় কিছু বুঝে না। তারা প্রশ্নবোধক চাহনি নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। হানিয়া তাদের উৎকণ্ঠ বুঝতে পেরে নিজ থেকেই বলে, আপনাদের নাতিরা প্রেম করছে কয়েক বছর ধরে, কিন্তু ভয়ে বলেনি। উনি খোঁজ নিয়ে জানতে পেরেছেন এই সম্পর্কে,
তাই আমরা ভাবলাম ছেলেদের একটু সারপ্রাইজ দেওয়া যাক। এর মধ্যে আজ উনি এমন উল্টোপাল্টা বলে ছেলেটার মাথা খারাপ করে দিলেন। হানিয়া তাদের দুজনকে সবটা খুলে বললে তারা হেসে দেয়। আজ অফিসে জাইন সকলের সাথে মেজাজ খারাপ করছে। ভুল হলেও বকছে, আবার ভুল না হলেও বকছে। সকলে তার এমন ব্যবহারে অবাক, কারণ জাইন চঞ্চল, ছটফটে আর মিষ্টি ভাষী একটা ছেলে। সকলের সাথে হেসে খেলে মজা মস্তিষ্ক করে চলে। কারো মন খারাপ থাকলে তাকে হাসানোর দায়িত্ব তুলে নেয় নিজ কাঁধে। সেই ছেলে এমন ব্যবহার অবাক করারই বিষয়। নিজের ছটফটানি না দমিয়ে রাখতে পেরে জাইন অফিস থেকে বের হয়ে যায়। উদ্ভ্রান্তের ন্যায় কতক্ষণ এদিকে সেদিকে ঘুরে বেড়ায় গাড়ি নিয়ে। সবশেষে সিদ্ধান্ত নেয় আদিবার সাথে এই বিষয়ে সোজাসুজি কথা বলবে, আদিবাকে মুক্ত করে দিবে তার বাঁধন থেকে। যেই ভাবা সেই কাজ। সে গাড়ি নিয়ে চলে যায় আদিবাদের বাসায়। তাদের বাসার সামনে গাড়ি থামিয়ে ভেতরে প্রবেশ করতে গেলে দারোয়ান জানায় আদিবা ও তার পুরো পরিবার আজ সকালে ট্রেনে বাড়ি গিয়েছে। জাইনের তো মাথায় হাত, কারণ আদিবাদের গ্রামের বাড়ি, একটুকু নেটওয়ার্ক পাওয়া যায় না ফোনে। সে যে ফোনেও জানাবে সেটাও করতে পারবে না। সে দারোয়ানকে জিজ্ঞেস করে, তারা কবে আসবে সে সম্পর্কে কিছু জানিয়েছে? সপ্তাহ এক থাকবে মনে হয়। আচ্ছা। জাহিন মন খারাপ করে গাড়িতে উঠে বসে। বিরতিহীনভাবে একের পর এক কল দিয়েই চলছে জাহান মেহরিমাকে। আজ সে সিদ্ধান্ত নিয়েছে মেহরিমার এমন আচরণ সম্পর্কে খোলাখুলি কথা বলবে। সামনে তার নতুন জীবন শুরু করতে চলছে, তার আগে এমন অবস্থা হলে ভবিষ্যতে পরিণতি নিয়ে সে একটু শঙ্কিত। এবারও মেহরিমার ফোন বিজি বলছে। জাহান ভাবে, বিগত 1 ঘন্টা ধরে মেহু কার সাথে কথা বলছে? হায়ার সাথে? সে মেহরিমাকে কল লাগানো বাদ দিয়ে কি মনে করে হায়াকে কল লাগায়। হায়ার ফোনও রিং হচ্ছে দেখে সে একটু অবাকই হয়। হায়ার সাথে কথা বলছে না, তাহলে কার সাথে 1 ঘন্টা ধরে কথা বলছে? হায়া তখন ঘুমে থাকায় কলটা রিসিভ করতে পারে না। জাহান হায়াকে রেখে আবারও মেহরিমার নাম্বারে কল লাগায়। এবার মেহরিমা কল রিসিভ করে। আগের দিনের মতো আজও কোনো সালাম বিনিময় ব্যতীত মেহরিমা রুক্ষ গলায় বলে, কি ব্যাপার, সাত সকালে এত ফোন দিচ্ছেন কেন? জাহান গম্ভীর গলায় বলে, আজকাল দেখছি সালাম দেওয়া ভুলে গিয়েছো। বেশ ভালোই পরিবর্তন হয়েছে তোমার, দেখা যাচ্ছে। মেহরিমা তার এমন কথায় কিছুটা দমে যায়, তাই চুপ করে থাকে। জাহান পুনরায় বলে, বিগত 1 ঘন্টা ধরে তুমি কার সাথে কথা বলছিলে? মেহরিমা তার এমন প্রশ্ন শুনে ঘাবড়ে যায়। সে আমতা আমতা করতে থাকে। জাহান ধমক দিয়ে বলে, কি হলো, বলছো না কেন? কার সাথে 1 ঘন্টা ধরে কথা বলছিলে? মেহরিমা কিছুক্ষণ চুপ থেকে বলে, সব কথার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? জাহান তার এমন কথায় স্তব্ধ হয়ে যায়। সে কৈফত চাইল কই? ভালোবাসার মানুষটিকে কি সে কিছু জিজ্ঞেস করতে পারবে না? জাহান নিস্তেজ গলায় বলে, আমি কিছু জিজ্ঞেস করা তোমার কাছে কৈফিয়ত লাগে মেহু? মেহু এই ডাকটা যে কতটা ভালোবাসা মিশে থাকে সেটা মেহরিমা খুব ভালো করেই জানে। কিন্তু আজ মেহরিমা সব জেনেও অজানা হওয়ার ভান করে। সে কর্কশ গলায় বলে, আপনি যেভাবে জিজ্ঞেস করেছেন সেটাকে কৈফিয়ত ছাড়া অন্য কিছু বলে ভাবা যায় না। শুনেন, ভালোবাসেন ভালো কথা, তাই বলে আমার পার্সোনাল লাইফেও দখলদারি করবেন এটা আমি মেনে নিব না। আমি কি করছি, কার সাথে কথা বলছি, এত কিছু জবাবদিহি আপনাকে করতে পারবো না। আমার কিছু কাজ আছে, আমি রাখছি। কথাটা বলে জাহানকে কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দেয় মেহরিমা। কল কেটে যাওয়ার পরও জাহান ফোনটা কানে ধরে বসে থাকে। মিষ্টি কোমল ভাষী মেহরিমার থেকে এমন ব্যবহার তার বুকে আগুন জ্বালিয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। হায়া ফোনটা হাতে নিয়ে দেখে আশিয়ান ফোন করেছে। সে খুশি মনে ফোনটা রিসিভ করে কানে লাগায়। অপর পাশ থেকে একটা অপরিচিত কণ্ঠ শুনতে পায়। একজন ব্যক্তি হুড়মুড়িয়ে বলে, এই ফোনের মালিকের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে সিটি হসপিটালে নিয়ে যাচ্ছি আমরা। আপনি তার পরিবারের লোক হলে তাড়াতাড়ি সেখানে চলে আসুন। হায়ার হাত থেকে ফোনটা নিচে পড়ে গিয়ে বন্ধ হয়ে যায়। তার কানে শুধু একটা কথাই বাজে, এই ফোনের মালিক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপর হায়ার আর কিছু মনে নেই। সে শকটা নিতে না পেরে অজ্ঞান হয়ে যায়। কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজে স্পর্শ কিচেন থেকে বাহিরে আসলে হায়াকে অজ্ঞানত অবস্থায় পায়। গুনগুনিয়ে কান্নার আওয়াজে আশিয়ানের ঘুমটা ভেঙে যায়। চোখটা মেলতেই কিছুটা ঝাপসা লাগায়। সে পুনরায় চোখ বন্ধ করে নেয়। তারপর আস্তে আস্তে আবারও চোখ খুলে। নাকে ফিনাইলের তীব্র ঝাঁঝালো গন্ধ আর সারা শরীর অসহনীয় ব্যথায় বুঝতে পারে সে এখন কথায়। আবারও কান্নার আওয়াজ পেলে সে
ঘাটটা ডান দিকে ঘুরালে দেখতে পায় এলোমেলো চুলে মুখ ঢেকে থাকা এক রমণী তার হাতটা ধরে কাছে। আশিয়ান তার হাতের মুঠোয় থাকা রমণীটির হাতে আলতো করে চাপ দেয়, যাতে রমণীটি বুঝতে পারে তার প্রিয়তমের জ্ঞান ফিরেছে। আশিয়ানের পরিকল্পনা সফল হয় বটে। হাতে চাপ পড়ায় হায়া মাথা তুলে তাকায়, আশিয়ানকে তাকিয়ে থাকতে দেখে। হায়ার মলিন মুখে নিমিষে প্রশান্তির হাসি ফুটে ওঠে। সে সাথেই ঠোঁট ভেঙে কান্নাও করে দেয় আশিয়ানের বুকে মাথা রেখে। কাল তাদের এত সুন্দর একটা মুহূর্তের পর আজ প্রিয়তমের এমন অবশ্য সে কিছুতেই সহ্য করতে পারছে না। তার উপর লোকটার জন্মদিন ছিল আজ। আশিয়ান ডান হাতটা উঠিয়ে হায়ার মাথার উপরে রেখে আলতো করে বুলিয়ে দিতে থাকে। ক্ষীণ স্বরে বলে, হয়েছে তো, আর কান্না করে না, আমি ভালো আছি, দেখো। হায়া বুঝি থামে এত সহজে? সে নিজের মনের মতো কান্নাকাটি করে তারপর থামে। কিছুক্ষণ পর সে আশিয়ানের বুকের থেকে মাথা সরিয়ে তার ক্ষতবিক্ষত মুখশ্রীতে এলো পাথারি চুমু দিতে থাকে। চুমু দেওয়া শেষ হলে সে আশিয়ানের কপালের সাথে কপাল ঠেকিয়ে পুনরায় কেড়ে দেয়। ছোট থেকে সে ভীষণ লাজুকভাবে পালিত হয়েছে। তার ভালো লাগা খারাপ লাগা সবটাতেই বেশি পজিটিভ দিয়েছে তার পরিবার, বিশেষ করে তার বাবা ও ভাইয়েরা। হায়া তার এত বছরের জীবনে এমন দুঃসময়ের মুখোমুখি খুব কমই হয়েছে, বলতে গেলে হয়নি। তাই আজ আশিয়ানের এমন অবস্থায় সে একটু বেশি ভেঙে পড়েছে। হায়ার কান্না কিছুতেই থামে না দেখে আশিয়ান তার মাইন্ড একটু ডাইভার্ট করতে চায়। সে হায়ার গালটা আলতো করে স্পর্শ করে বৃদ্ধা আঙ্গুল দ্বারা স্লাইড করতে করতে বলে, বাহ বউ, তুমি তো ভীষণ ফাস্ট আর রোমান্টিক। সেদিন বেলকনিতে বসে বলেছিলাম তোমার ঠোঁটের উষ্ণ স্পর্শ আমার ব্যথা উপশমের প্রধান ঔষধ। সে কথা তুমি ভালোই মনে রেখেছ। তা থামলে কেন? আরও কয়েকটা দাও, স্পেশালি এই জায়গাটায়। নিজের ঠোঁট উঁচু করে দেখিয়ে বলে আশিয়ান। অন্য সময় হলে হায়া লজ্জায় নেতিয়ে পড়তো, কিন্তু আজ তার ব্যতিক্রম হয়। সে আশিয়ানের কাছ থেকে একটু সরে আসে, তারপর হুট করেই আশিয়ানের চোয়ালে হাত রেখে দুজনের অধর এক করে দেয়। আশিয়ান কিংকর্তব্য বিমুখ হয়ে সেভাবেই পড়ে থাকে। সে যেন রেসপন্স করবে তাও খেয়াল থাকে না। হায়া নিজের মতো আদর দিয়ে নিজের ওষ্ঠকে মুক্ত করে ভাঙা ভাঙা গলায় প্রশ্ন করে, আরো লাগবে? হায়া নর্মালভাবে প্রশ্নটা করলেও আশিয়ান তা নর্মালভাবে গ্রহণ করতে পারে না। আসলে কি প্রশ্নটা নর্মাল ছিল? সে তার চোখ জোড়া বড় বড় করে হায়ার দিকে তাকিয়ে ভাবতে থাকে। অ্যাক্সিডেন্ট হলো আমার মাথায়, সমস্যা দেখা দিয়েছে ওর। আশিয়ানের ভাবনার মাঝে হায়া আবারও বলে উঠল, কি হলো বলছে না কেন? এই এক মিনিট। আপনার কোথাও খারাপ লাগছে না তো? কোথায় খারাপ লাগছে বলুন আমায়, দাঁড়ান আমি ডক্টর ডেকে নিয়ে আসছি। হায়ার মধ্যে সেই আগের সেই অস্থির ভাবটা আবারও দেখা যায়। সে আশিয়ানকে ছেড়ে দিয়ে ডাক্তারকে ডাক দেওয়ার জন্য ছুট লাগালে আশিয়ান পেছন থেকে তার হাত ধরে ফেলে। অসুস্থ নিস্তেজ গলায় বলে, আমার কোথাও খারাপ লাগছে না জান, তুমি একটু শান্ত হয়ে বসো। তখন থেকে শুধু কান্নাকাটি আর পাগলামিই করছো। হায়া আশিয়ানের কথা মতো তার বেডের পাশের টুলে বসে পড়ে। আশিয়ানের ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে সেটা ঠোঁট ছুঁয়ে দিয়ে কান্না মাখা গলায় বলে, আমি কি করে শান্ত হয়ে বসবো বলেন তো? আপনার কিছু হলে আমি কিভাবে বাঁচতাম আপনি একবার ভাবতে পেরেছেন? এত বছর পর একটু সুখের দেখা পেলাম, সেটাও আমার থেকে আজীবনের জন্য দূরে চলে যাচ্ছিল। আমি মরে যেতাম আশিয়ান, একদম মরে যেতাম আমি আপনাকে ছাড়া। কথাগুলো বলতে বলতে হায়ার চোখ বেয়ে অসংখ্য অশ্রু গড়িয়ে পড়ে। আশিয়ান নিভু চোখে প্রেয়সীর কান্না দেখতে থাকে। হায়ার কান্না তার বুকে ব্যথার সৃষ্টি করলেও আজকের এই কান্না তাকে সুখ সুখ অনুভূতি দিচ্ছে। কেন? কারণ এই কান্না যে স্বয়ং আশিয়ানের জন্য। হায়ার এই ক্ষণে ক্ষণে কেঁদে বুক ভাসিয়ে ফেলা আশিয়ানের কোনো কালই পছন্দ ছিল না। নেকামি লাগতো তার এসব, কিন্তু আজ তার ভীষণ ভালো লাগছে এই কান্না। হায়ার চোখের অশ্রু বলে দিচ্ছে সে ঠিক কতটা ভালোবাসে আশিয়ানকে। হায়া আশিয়ানের হাতটা নিজের কপালে ঠেকিয়ে রেখে ফুপিয়ে চলছে অনবরত। আশিয়ান নিজের হাতটা আলতো করে ছাড়িয়ে নেয়, তারপর হায়ার চোখের অশ্রু মুছিয়ে দিয়ে হাত বাড়িয়ে হায়ার দাঁত থেকে তার ওষ্ঠ ছাড়িয়ে নেয়। মেয়েটা কান্নার দমকে ঠোঁট কামড়ে ধরে রেখেছে, যার কারণে তার গোলাপি ওষ্ঠজোড়া রক্তবর্ণ ধারণ করেছে। আশিয়ান হায়ার নিজের ঠোঁট স্লাইড করতে করতে বলে, আর কাঁদে না, আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ মাঝে মধ্যে বিপদ দেন বান্দাকে পরীক্ষা করার জন্য। এই ধরো তোমার একটা পরীক্ষা হয়ে গেল, তুমি আমায় কতটা ভালোবাসো বা
আমার অসুস্থতায় কতটা পাগলামি করতে পারো তা আমায় দেখিয়ে দিলে উপরওয়ালা। তোমার ওসব পাগলামি দেখে আমি তোমার প্রতি আরও দুর্বল হয়ে পড়লাম। মন চাইছে তোমায় আদরে আদরে ভরিয়ে দিই। একটা অ্যাক্সিডেন্ট তোমায় আমায় আরও কতটা কাছে নিয়ে আসলো, এটা তুমি একবার ভেবে দেখেছ? যে তোমায় আমি ধরে বেঁধে চুমু দেওয়াতে পারতাম না, সে তুমি আজ নিজ থেকে চুমু দিলে, কত পাগলামি দেখালে। এজন্যই বলে যা হয় ভালোর জন্যই হয়। চুমু দেওয়ার কথাটা হায়ার পছন্দ হলো না। কাল রাতেও তো কতগুলো আদর ছিল নিচ থেকে, আর আজ সকালে আসিয়ান সেগুলো ভুলে গেল। হায়া নাক টেনে মেকি রাগ দেখিয়ে বলে, মিথ্যে বলবেন না অসভ্য লোক, কাল রাতেও তো কতগুলো দিলাম, আজ সব ভুলে গেলেন? সেগুলো তো আমি উস্কে দেওয়ার জন্য ছিল, যে তা আমি তোমায় আরো বেশি করে আদর দেই। কথাটা বলে আসিয়ান হায়াকে একটা চোখ টিপ দিয়ে অসভ্য মার্কা হাসি দেয়। এইদিকে আসিয়ানের কথা শুনে হায়া ভীষণ লজ্জা পেয়ে যায়। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে আসিয়ানের হাতটা সাবধানে রেখে তড়িঘড়ি করে কেবিন থেকে বের হতে হতে বলে, আমি সবাইকে ডেকে নিয়ে আসছি, আপনি চুপচাপ শুয়ে থাকুন। আসিয়ান গলা উঁচু করে বলে, এই তুমি কি লজ্জা পেলে? দেখি এদিকে ঘুরে তো, তোমার লজ্জা পাওয়া মুখটা একটু দেখি। কাল তো আদর করেই কুল পেলাম না, মুখ দেখবো কখন? এদিকে আসো। হায়া সবটা শুনে কিন্তু তাও আসিয়ানের দিকে ফিরে তাকায় না। সে পা চালিয়ে কেবিনের বাহিরে এসে পড়ে। ভীষণ লজ্জা পেয়েছে বেচারি। আসিয়ান তার এমন মুখ লুকিয়ে চলে যাওয়া দেখে হা হা করে হেসে দেয়। আসিয়ানের কেবিন ভর্তি হয়ে রয়েছে তার ভালোবাসার মানুষদের দ্বারা। তার দুপাশে মাথার কাছে বসে আছে তার দুই মা, একজন তার জন্মদাত্রী, আরেকজন তার ভালো মা ওরফে তার শাশুড়ি। দুজনই কিছুক্ষণ পর পর তার দিকে তাকিয়ে কেঁদে উঠছে। দুই বংশের প্রথম সন্তান হিসেবে সকলের কাছে ভীষণ আদরের আসিয়ান। স্পর্শ আবরারের একমাত্র সন্তান আসিয়ান। তার স্বভাবেই সে তার বাবা মায়ের যক্ষের ধন। স্পর্শ কেবিনে ঢুকে ছেলের কাটাছেঁড়া মুখ দেখে সে কি কান্না। আবরার অনেক কষ্টে তাকে শান্ত করেছে। হানিয়াও তাই করছিল। এই ছেলেটাই তো তাকে প্রথম মাম্মা বলে ডেকে মাতৃত্বের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। আসিয়ান অসুস্থ গলায় বলে, আম্মু, মাম্মা, আমি ঠিক আছে তো, তোমরা প্লিজ আর কান্না করো না, তোমাদের কান্না আমার ভালো লাগে না একটু। হানিয়া আসিয়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুই যে আমাদের কাছে কি সেটা বুঝবি না আব্বু। আমরা কি সাধে কাঁদছি? আমাদের সন্তান অসুস্থ আর আমরা কাঁদবো না? এমন হয়তো আমাদের অনুভূতি তুই বা তোরা বুঝতে পারবি না। যেদিন বাবা মা হবি সেদিন ঠিকই বুঝবি। সন্তানের গায়ে পড়া একটা ছোট্ট আঁচড়ও বাবা মায়ের বুকে কতটা লাগে। সন্তানের কথায় আসিয়ান আর চোখে হায়ার দিকে তাকায়। দেখতে পায় মেয়েটাও তার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। আসিয়ান হতাশ, বড্ড হতাশ। জাভিয়ান আসিয়ানের কাছে এগিয়ে এসে বলে, আব্বু একটু সাবধানে গাড়ি চালাবে না? দেখলে তো তোমার একটা অসাবধানতা তোমায় কতটা ভোগাচ্ছে। পরবর্তী থেকে গাড়ি চালানোর সময় অন্য কিছু ভাববে না, জাস্ট গাড়ি চালানোতে মন দিবে। জাভিয়ানের কথাগুলো শুনে আসিয়ানের কিছু একটা মনে পড়ে। সে চল শক্ত করে বলে, বাবাই, আমি গাড়ি সাবধানে চালাচ্ছিলাম, কিন্তু আমার অ্যাক্সিডেন্টটা প্রিপ্ল্যান ছিল বলে আমি ধারণা করছি। আসিয়ানের কথায় যেন কেবিনের মধ্যে বোমা ফেলায়। সবাই অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। প্রিপ্ল্যান্ট মানে কেউ ইচ্ছে করে আসিয়ানের অ্যাক্সিডেন্ট করিয়েছে। কিন্তু কেন? ছেলেটা 5 বছর পর দেশে আসলো। কিছু মাস আগেই এরই মধ্যে এমন কোন শত্রু বানিয়ে ফেললো যে কিনা তার জীবন পর্যন্ত নিতে চাইছে। আবরার চিন্তিত হয়ে বলে, কি বলছো তুমি? প্রিপ্ল্যান্ট মানে কেউ তোমায় ইচ্ছে করে কেন মারতে চাইবে? দেশে ফিরলে তুমি এই কয় মাস এর মধ্যে এমন কোন কাজ করলে যার কারণে তোমার জান নিয়ে টানাটানি পড়েছে? জানি না আপু, কিন্তু আমার 80% শিওর এটা কেউ ইচ্ছে করে করেছে। ইদানিং কয়েকদিন ধরে আমার উপর ছোটো বড় অ্যাটাক হচ্ছিল। আমি সেগুলো জাস্ট নর্মাল কোইন্সিডেন্ট হিসেবেই অদেখা করে যাচ্ছিলাম, কিন্তু আজ আমি অনেকটা শিওর যে কেউ ইচ্ছে করে এসব অ্যাটাক করাচ্ছে আমার উপর। সবাই হতবাক হয়ে আসিয়ানের কথাগুলো শুনে আসিয়ান আবারও বলা শুরু করে, আজ আমার 12টা থেকে ক্লাস থাকায় আমি 11:30 বাসা থেকে ভার্সিটির জন্য রওনা দিই। গাড়ি চালাতে চালাতে আমি খেয়াল করি একটা ট্রাক আমার গাড়িটাকে ফলো করছে। আমি বারবার নিজের গাড়ি সাইড করে তাকে সামনে যাওয়ার জায়গা করে দিই, কিন্তু সে আমি ওভারটেক তো করেই না, বরং আমার গাড়িকে হিট করতে চায়। আমি তার মতলব আন্দাজ করতে পেরে এমন একটা রাস্তায় গাড়িটা ঢুকিয়ে দিই যেখানে সে বিশাল আকৃতির ট্রাকটি ঢুকতে পারবে না। তারপর ভার্সিটিতে চলে যায়। বিকেলের দিকে ক্লাস শেষ করে গাড়ি নিয়ে বের হয়ে রওনা হয়ে অফিসের উদ্দেশ্যে। তখন আমি সকালের এই ঘটনা একদমই ভুলে গেছিলাম।
হঠাৎ লুকিং গ্লাসে এসে ট্রাকটা আবার দেখতে পেয়ে আমার সকালে সে কথাটা মনে পড়ে যায়। কিন্তু এবার কোনো পদক্ষেপ নেওয়ার আগে ট্রাকটা আমার গাড়িকে জোরে হিট করে দেয়। প্রথমে আসতে দিলেও সেকেন্ডবার বেশ জোরেই দেয়। আমার গাড়িটি কয়েকবার পোল্টে খেয়ে একটা গাছের সাথে গিয়ে লাগে। গাড়ির তেলের ট্যাঙ্ক লিক হয়ে সেখান থেকে তেল পড়া শুরু করেছিল। বুঝে যাচ্ছিল যে কোনো সময় গাড়িটা ব্লাস্ট করবে। আমি অনেক কষ্টে কোনো মতো গাড়ি থেকে বের করে কয়েক কদম হাঁটতেই সেটা ব্লাস্ট করে। মাথায় চোট পাওয়ার কারণে আমি মাটিতে পড়েছি। জ্ঞান হারানোর আগে আমি দেখতে পাই দুজন মাস্ক পরা লোক একটা রড জাতীয় কিছু নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। তারপর আমার আর কিছু মনে নেই। হসপিটালে আনার আগে আমার একবার অবশ্য জ্ঞান ফিরেছিল। তখন আমি নিজেকে অ্যাম্বুলেন্স আবিষ্কার করি। আমি উদ্ধার করা এক লোককে জানাই গাড়ির ব্লাস্ট হওয়ার বিকট শব্দ শুনে, এবং সেখানকার আশেপাশের লোকেরা আমি রেস্কিউ করে হসপিটালে নিয়ে যাচ্ছে। আর তারাই হয়তো তোমাদের কাউকে ফোন দিয়ে আমার কথা বলেছে। দীর্ঘ এক বক্তব্য শেষে আশিয়ান থামে। স্বাভাবিকের চেয়ে একটু জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। অসুস্থ হওয়ায় একসাথে এতগুলো কথা বলে হাঁপিয়ে উঠেছে সে। অন্যদিকে তার এসব কথা শুনে বাকি সবাই যেন রিয়েক্ট করতে ভুলে গিয়েছে। এমন জঘন্যভাবে আশিয়ানকে মারার প্ল্যান করা হয়েছে বলে তারা ভাবতেও পারছে না। কিন্তু কে এমনটা করলো? কার সাথে আশিয়ানের এমন রক্তের শত্রুতা? আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। ভরা বিয়ের আসরে জাহানের এই ছোট্ট মন্তব্যটি পারমাণবিক বোমার মতো কাজ করে। হাসি খুশিতে জমে থাকা পরিবেশটা নিমিষেই শুনশান নীরবতায় ছেয়ে যায়। আশিয়ানের অসুস্থতা ও জাহান জাহিনের বিয়ের আয়োজন, এসব নিয়ে মাঝের দিনগুলো কিভাবে যে হাওয়ার মতো উড়ে চলে গেল কেউ বোধহয় টেরই পেল না। আজ জাহান জাহিনের বিয়ে। এরই মাঝে আশিয়ানের একটা অপারেশনও করা হয়। অ্যাক্সিডেন্টের কারণ তার মাথার পেছনের দিকে কিছু কাজ ফুটে যাওয়ায় অপারেশনটা মূলত করা হয়। জাভিয়ান হানিয়া চেয়েছিল জাহান জাহিনের বিয়েটা পিছাতে, কিন্তু আশিয়ান তাদের মানা করে এমনটা করতে। কারণ তার অ্যাক্সিডেন্টের আগেই বেশ কিছু আত্মীয় স্বজন চেনা পরিচিতদের দাওয়াত দেওয়া শেষ হয়ে গিয়েছিল। তারা না হয় ছেলেপক্ষ বিয়ের পেছানোটা নিয়ে তেমন কোনো কথা না শুনতে হলেও মেয়েপক্ষকে কেমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে এই বিষয়টা আশিয়ান সবাইকে বোঝায়। প্রথমে সবাই তার কথা না মানলেও পরবর্তীতে হায়া বুঝালে তারা অনিচ্ছা সত্ত্বেও রাজি হয় তাদের কথায়। প্রাণপ্রিয় ভাইয়ের বিয়েতে হায়ার তেমন উপস্থিত লক্ষ্য করা যায় না। ভাইয়েরা যেমন প্রিয় তেমনি বরটাকেও তো সে পাগলের মতো ভালোবাসে। এই কয়দিন হায়াকে আশিয়ানের পাশ থেকে টেনেও কেউ সরাতে পারেনি। আশিয়ান বলার পরও সে বাসায় যায়নি একেবারের জন্যও। তার এমন পাগলামি দেখে স্পর্শ আবরার নিশ্চিত হয়ে যায় যে হায়া থাকতে আশিয়ানের আর কাউকে তেমন প্রয়োজন পড়বে না। তারা দুজন হায়াকে আশিয়ানের কাছে রেখে তালুকদার বাড়ি চলে যায় হানিয়া জাভিয়ানকে বিয়ের আয়োজনে সাহায্য করতে। জাহিন সাদা শেরওয়ানি গায়ে জড়িয়ে মাথায় পাগড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এমন সাজে তো তার প্রেয়সী তাকে দেখতে চেয়েছিল। সে সাজলো প্রেয়সীর মন মতো করে, কিন্তু প্রেয়সীর জন্য না, অন্য কারো জন্য। সমাজ বলে পুরুষ মানুষ কাঁদে না, কিন্তু সমাজের এই কথাকথিত কথাটি মিথ্যা প্রমাণিত করে তালুকদার পুরুষদের কাছে একবার না বারংবার। জাহিন যেদিন থেকে শুনেছে তার বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকেই শুরু হয় তার নীরব অশ্রু ঝরানো। রাতের আধারে বদ্ধ রুম ও সেজদার জায়গা জানে সে কত করুণভাবে অশ্রু ঝরিয়েছে, কত আকুতি মিনতি করে নিজের রবের কাছে সাহায্য চেয়েছে নিজের ভালোবাসাকে আপন করে নেওয়ার জন্য। বারবার একটাই কথা বলে, এমন কিছু করে দাও মালিক, যার জন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ হয়ে যাই। আমার মনের খবর তোমার চেয়ে ভালো কে জানে। তুমি আমার ধৈর্যগুলোর ফল দাও মালিক। জাহিন অপেক্ষায় আছে এমন এক চমকপ্রদ কিছু দেখার যা সে কখনো কল্পনাতেও আনেনি। এই অপেক্ষা সে কবুল বলে সেই অপরিচিত রমণীকে নিজের নামের সাথে জড়ানোর আগ পর্যন্ত করবে। জাহিন, হলো তোমার? লেট হয়ে যাচ্ছে তো আব্বু। মায়ের ডাকে জাহিন হুঁশে ফিরে। সে ড্রেসিং টেবিলের সামনে থেকে টিস্যু নিয়ে মুখটা মুছে নেয়। তারপর মাথার পাগড়ি আরেকবার ঠিক করে নিয়ে দরজা খুলে বের হয়ে আসে। মুখে জড়াতালি হাসি ফুটিয়ে বলে, আমি রেডি আম্মু,
চলো যাওয়া যাক। হানিয়া ছেলেকে মন ভরে দেখতে থাকে। তার ছোট্ট জাহান জাহিনের আজ বিয়ে। এই তো সেদিন না সে জানতে পারলো তার গর্ভে তার আর জাবিহানের ভালোবাসার অংশ ঠাঁই নিয়েছে। সেদিন কি কান্নাটাই না কাঁদলো দুজনে। তারপর আস্তে আস্তে বাবার পাগলামি ভরা ভালোবাসা আর মায়ের উজাড় করা স্নেহে বড় হতে শুরু করলো তারা। দিন কত তাড়াতাড়ি চলে যায় তাই না? হানিয়া যেটাকে সেদিন মনে করেছে সেই দিনটা ছিল আজ থেকে আরও ২৬ বছর আগে। মাঝে দিয়ে ২৬টা বছর, ২ যুগেরও বেশি হয় কেমনে পার হয়ে গেল তারা টেরই পেল না। হানিয়া ছেলের দু গালে হাত রেখে তার মাথাটা নিজের মুখের কাছে এনে কপালে স্নেহের পরশ দেয়। তারপর কিছু একটা বিড়বিড়িয়ে পড়ে তার মাথা থেকে শুরু করে পুরো শরীরে ফু দেয়। চোখে অশ্রু নিয়ে বলে, আমার জাহান জাইনটা কবে এত বড় হয়ে গেল টেরই পেলাম না। আজ তাদের বিয়ে, কয়েকদিন পর আমি দাদি হব। ভাবতেই মনটা ভরে উঠছে খুশিতে। জাইন মায়ের চোখে চোখ রাখাই ছিল। সে সহজেই বুঝতে পারে আজ তাদের মা কতটা খুশি তাদের জন্য। মায়ের খুশি দেখে জাহিনের মনে প্রশান্তির হাওয়া বয়ে যায়, কিন্তু পরক্ষণে আদিবার কথা মনে করে বুকের চিনচিন ব্যথা করতে শুরু করে। এরই মাঝে জাবিহান তড়িঘড়ি করে এসে বলে, কি হলো নাকি তোমাদের? সেন্টারে পৌঁছেতেও তো টাইম লাগবে, চলো তাড়াতাড়ি। হানিয়া নিজের চোখের পানি মুছতে মুছতে বলে, হ্যাঁ এই তো রেডি জাইন, তোমরা এখনই রওনা দিয়ে দাও। জাবিহান হানিয়ার কথা শুনে বলে, আমরা রওনা হব মানে? তুমি যাবে না আমাদের সাথে? হানিয়া হালকা হেসে বলে, মায়েদের ছেলের বিয়ে দেখতে হয় না জানো না? এখন কথা না বাড়িয়ে রওনা দিন তো আপনারা। জাবিহান হানিয়ার এমন কথা শুনে প্রচণ্ড রেগে যায়। সে রাগান্বিত গলায় বলে, দেখো, মেজাজ খারাপ করবে না আজকের মতো একটা দিনে। আমি অবাক হয়ে গেলাম তোমার কথা শুনে। এইসব কুসংস্কার তুমি কবে থেকে মানা শুরু করলে? যবে থেকে নিজে মা হয়েছি তবে থেকে। আমার কাছে সব কিছুর আগে আমার পরিবার ও সন্তানের সুরক্ষা। জাইন মায়ের আঁচল নিজের হাতে পেঁচিয়ে বলে, তুমি না গেলে আমিও যাব না। এখন তুমি ডিসাইড করো তুমি যাবে কি না। আর আমি কিন্তু সিরিয়াস আম্মু আজ। হানিয়া জাইনের কাজ আর কথায় হেসে দেয়। সে হাসতে হাসতে বলে, একটু পর বউয়ের আঁচলে বাধা পড়বে যে ছেলে, সে নাকি এখন মায়ের আঁচল ধরে ঘুরছে। জাইন হানিয়ার কথা শুনে রেগে যায়। সে গম্ভীর গলায় বলে, আমার মা আমার কাছে সবার আগে। বউ থাকবে বউয়ের জায়গায়, আর মা থাকবে মায়ের জায়গায়। আমাদের মা বউ ও মায়ের মধ্যে সমতা কিভাবে করতে হয় তা আমাদেরকে শিখিয়েছে। তাই এসব কথা বলে লাভ নেই। জাবিহান হানিয়া জাহিনের কথা শুনে তৃপ্তির হাসি দেয়। হানিয়া তাদের বাপ বেটাকে কত করে বোঝায় সে যাবে না, কিন্তু ঘাটতেরা তালুকদাররা বুঝলে তো। এরই মাঝে স্পর্শ, আবরার আর বাকিরা এসে জাবিহান আর জাইনের সাথে তাল মেলায়। হানিয়া না পেরে বলে, জাহানটা তো এখনো এলো না, আমি না হয় ওকে রেডি করিয়ে তারপর ওর সাথে আসবো নে। স্পর্শ ফট করে বলে ওঠে, তুমি যাও জাইনদের সাথে, আমি আর আশিয়ানদের বাবা জাহানকে নিয়ে আসবো নেই। একটু আগে উনি জাহানকে ফোন দিয়েছিল, প্রায় এসে পড়েছে। আধা ঘন্টার মতো লাগবে নাকি। আমি ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে রেডি করিয়ে নিয়ে আসবো, তুমি টেনশন করো না তো। স্পর্শর কথার পর হানিয়া না বলায় আর কোনো সুযোগ পায় না। অগত্যা তাকে জাবিহান জাইনের সাথে রওনা হওয়া লাগে। জাহান, স্পর্শ, আবরার একটু আগে এসে পৌঁছিয়েছে কমিউনিটি সেন্টারে। জাহানের মন তো খুশিতে উড়ু উড়ু করছে। সে অপেক্ষায় আছে সেই সময়টা যখন সে ৩ কবুল বলার মাধ্যমে তার প্রেয়সীকে নিজের রানী করে নেবে। জাহান আসার কিছুক্ষণ পরই বরকনেদের স্টেজে আনা হয়। হাসি ঠাট্টায় মেতে থাকা হল রুম গম্ভীর রূপ ধারণ করে। জাহান বড় হলেও জাইনের বিয়েটা আগে পড়ানো হয়। জাইনের পাশে এসে দাঁড়ায়। জাইন এক প্রকার হতাশ হয়। সব আশা ছেড়ে দিয়ে নিজেকে প্রস্তুত করে সারা জীবন ভালোবাসা না পাওয়ার অনলে জ্বলার জন্য। জাইন আর কনেকে মুখোমুখি বসানো হয়। তাদের মাঝে ফুল দিয়ে বানানো একটা পর্দা। কাজী আগে কনের কাছে যায় তার সম্মতি নেওয়ার জন্য। জাইন নিজের ভাবনায় এতটাই অন্যমনস্ক ছিল যে এরই মাঝে কনের কবুল বলা হয়ে গিয়েছে। এবার কাজী আসে জাইনের কাছে। কাজী সাহেব বলা শুরু করে, জাইন তালুকদার হায়াত, আপনি কি আহিয়াত মাহমুদের একমাত্র কন্যা আবিদা মাহমুদকে
10 লক্ষ দেনমোহর ধার্য করে ইসলামী শরীয়ত মানিয়ে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি আছেন? থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। আদিবা মাহমুদ নামটা শুনে জাইন তরাক করে তার মাথাটা উঠায়। সে নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। এটা কি তার ভ্রম নাকি বাস্তব? সে গাধার মতো হা করে কাজী সাহেবের মুখের দিকে তাকিয়ে থাকে। কাজী সাহেব আরও কয়েকবার বলেন, কিন্তু জাইন নিজের অবাকতা কাটিয়ে উঠতে পারে না। সবাই অবাক জাইনের এমন নিস্তব্ধতায়। কেউ কেউ কানা ঘষা শুরু করে দিয়েছে। এমন অবস্থায় তার পাশে দাঁড়িয়ে থাকা জাভিয়ান জাইনের কানের কাছে ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলে, আব্বু কবুল বলে দাও, আদিবা মামনি কিন্তু কেঁদে দিবে অবস্থা। জাইন বাবার কথা শুনে একবার তার মুখের দিকে তাকায়, তারপর হুট করে হুড়মুড়িয়ে পরপর 3 বার কবুল বলে দেয়। কবুল কবুল কবুল। তার এমন কাজে সে যেমন ব্যাককল হয়ে যায়, তেমনি উপস্থিত সকলেও কাজী সাহেব একবার বলার পরও যেই ছেলেটা কবুল বলছিল না, সে হঠাৎই এক নিঃশ্বাসে কবুল বলে দেওয়ায় সবাই একটু চমকেই যায়। তারপর হঠাৎই সবাই হাহা করে হেসে দেয়। হাসাহাসি থামিয়ে সদ্য বিয়ে করা বর বউকে মুখোমুখি করা হয়। তাদের মাঝে থাকা ফুলের পর্দাটা সরিয়ে দেওয়া হয়। জাইন নিজের জায়গা ছেড়ে আদিবার সামনে এসে দাঁড়ায়। তারপর আদিবার মুখের উপর থেকে ঘোমটা সরিয়ে দেয়। কনের সাজে থাকা প্রেয়সীকে দেখে জাইন কয়েক মুহূর্তের জন্য নিজের আশেপাশে সবকিছু ভুলে যায়। ড্যাব করে তাকিয়ে থাকে আদিবার দিকে। তার নিজের অজান্তেই মুখ দিয়ে বের হয়ে যায়, এই তো সাক্ষাৎ জান্নাতের হুর। আদিবা ও তাদের আশেপাশে দাঁড়িয়ে থাকা কাজিন সমাজ জাইনের কথা শুনে ফেলে। আদিবার এমন কথায় লজ্জায় নিজের মুখটা আরো নামিয়ে নেয়। অন্যদিকে কাজিন সমাজ ওহ বলে চেঁচিয়ে ওঠে। জাইনের তাদের চেঁচামেচিতে ঘোর ভাঙ্গে। সে নিজেও কিছুটা লজ্জা পেয়ে গিয়েছে। পরপর 2 বার বোকার মতো কাজ করায়। জাইন আদিবার পাশে বসে পড়ে। জাভিয়ান জাইনের কাঁধে হাত রেখে বলে, কি বলেছিলাম না, তোমাদের কোনো খারাপ চাওয়ার আগে আমরা যেন নিঃশেষ হয়ে যাই। মিলল তোমার কফার সাথে? জাইন বসা থেকে উঠে বাবাকে জড়িয়ে ধরে। তার চোখ দিয়ে সুখের অশ্রু গড়িয়ে পড়ে জাভিয়ানের কাঁধে। সে আলিঙ্গনত অবস্থায় বলে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। জাভিয়ান জাহিনের কাঁধ চাপড়ে তাকে সান্ত্বনা দেয়। তারপর তাকে নিজের জায়গায় বসিয়ে হানিয়া জাভিন জাহানের কাছে এসে দাঁড়ায়। কাজী সাহেবও কনের কাছে গিয়ে তার সম্মতি নিয়ে আসে। তারপর জাহানের কাছে এসে পূর্বের মতো বলতে শুরু করেন, জাহান তালুকদার হামজা, আপনি কি রাহাত চৌধুরীর একমাত্র মেয়ে রাহনুমা চৌধুরী রাহাকে 10 লক্ষ টাকা ধার্য করিয়া ইসলামী শরীয়ত মানিয়া নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। জাহান কনের নামের জায়গায় রাহার নাম শুনে বড় বড় চোখে তাকিয়ে কাজী সাহেবের দিকে। মানে কি মেহরিমা না তার বউ? তাহলে তার জায়গায় রাহা কেন? কাজী সাহেব ও সকলে ভাবে জাহানও হয়তো জাহিনের মতো চমকে গিয়েছে, কিন্তু বিষয়টা তো তা না। জাহান অবাক চোখে তার বাবা মায়ের দিকে তাকায়। দেখতে পায় তারা হাসি হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। কাজী সাহেব আবারও কথাগুলো জাহানকে বললে জাহান নিজের জায়গা থেকে উঠে দাঁড়ায়। তারপর পুরো শরীর কাঁপছে। সে কাঁপা কাঁপা গলায় বলে, আমি এই বিয়ে করতে পারবো না। সকলের হাসির তামাশা নিমিষে শান্ত হয়ে যায়। এবার বাকিরা জাহানের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। জাভিয়ান হানিয়া জাহানের কাছে এসে বলে, কি বলছো তুমি এসব জাহান? কেন বিয়ে করতে পারবে না রাহাকে তুমি? কারণ আমি আমার ভালোবাসার মানুষটিকে ছাড়া আর কাউকে নিজের স্ত্রী হিসেবে মানতে পারবো না বাবা। হ্যাঁ তো তার সাথেই তো হচ্ছে তোমার বিয়ে। তোমার ভালোবাসার মানুষ রাহা মামুনির সাথেই তো আমরা তোমার বিয়ে ঠিক করেছি। জাহান হানিয়ার কথা শুনে যেমন অবাক হয় তেমন উত্তেজিত হয়ে যায়। সে চিৎকার করে বলে, আমার ভালোবাসার মানুষ রাহা কোনো কালেই ছিল না আম্মু। আমি হায়ার বান্ধবী মেহরিমাকে ভালোবাসি 2 বছর যাবত। জাভিয়ান হানিয়া হতভম্ব হয়ে জাহানের দিকে তাকিয়ে থাকে। এরই মাঝে স্টেজে হায়া উঠে আসে। সেও প্রচণ্ড অবাক রাহাকে কোনের জায়গায় দেখে। তার উপর সে যখন তার মায়ের মুখে শুনল জাহানের ভালোবাসার রাহা নাকি তার ভাইয়ের ভালোবাসার মানুষ, তখন সে আরো অবাক হয়ে যায়। হায়া তার বাবা মাকে বলে, পাপা আম্মু তোমরা এসব কি বলছো? রাহা কেন বড়দা ভাইয়ের ভালোবাসার মানুষ হবে? বড়দা ভাই আর মেহু রিলেশনশিপে আছে 1.5-2 বছর যাবত। জাইন আর আদিবাও একই কথা বলে। জাভিয়ান তাদের কথা শুনে অবাক হয়ে বলে, তাহলে রাহাত যে বলল রাহা মামুনি আর জাহান নাকি একে অপরকে ভালোবাসে, তাই তো আমরা ওই বিয়েতে মত দিলাম। রাহাতকে তাহলে মিথ্যে বলল?
কথাটা বলে জাভিয়ান সহ সকলে রাহাতের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। এই দিকে রাহাত ভাবতেও পারেনি তার তরি তীরে এসে এমন ভাবে ডুবে যাবে। জাভিয়ান রাহাতের সামনে এসে বলে, কি হলো রাহাত? তুমি তো আমায় বললে তোমার মেয়ে আর আমার ছেলে নাকি রিলেশন আছে, কিন্তু আজ তো দেখছি ভিন্ন কিছু। তুমি আমাকে মিথ্যে বললে কেন? রাহাতের মুখে কোনো কথা নেই, সে আমতামতা করতে থাকে। জাভিয়ান এবার প্রচণ্ড রেগে যায়। কথা যখন তার পরিবারের সম্মান আর তার ভালোবাসার মানুষগুলোর সুখের বিষয়ে হয়, জাভিয়ান তখন এক চুল পরিমাণ কম্প্রোমাইজ করতে রাজি নয়। সে রাগী গলায় চেঁচিয়ে বলে, কি হলো বলছো না কেন? কেন আমাদের মিথ্যে বললে? কেন এমন ছলাকলা করে আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিচ্ছিলে? চুপ করে আছো কেন বলো? সেন্টারের উপস্থিত সকলে জাভিয়ানের এমন রাগ দেখে অবাক হয়ে যায়। এক সময় এমন রাগী জাভিয়ানকে দেখে সকলে অভ্যাস থাকলেও সময়ের সাথে সাথে তারা ভুলে গিয়েছিল জাভিয়ান কতটা রাগী ও ভয়ঙ্কর। সন্তান হওয়ার পর জাভিয়ান ভুলেও কখনো তাদের সামনে রাগারাগি করত না, তাই তার সন্তানরাও বাবার এমন রাগী সত্তার সাথে পরিচিত নয়। জাহান, জাহিন, হায়া তিনজনই বাবার এমন রাগ দেখে অবাক ও ভয় পেয়ে যায়। এরই মাঝে সকলেই শুনতে পায় এক নারীর কণ্ঠস্বর। সে বলে, আপনার সকল প্রশ্নের উত্তর আমার কাছে আছে মিস্টার তালুকদার। অন্ধকার ঘরে বসে আছে এক যুবক, হাতে তার এক রমণীর হাস্য উজ্জ্বল ছবি। যুবকটি একদিনে সেই ছবিটির দিকে তাকিয়ে আছে, আর ক্ষণে ক্ষণে তার চোখ দিয়ে টুপটুপে অশ্রু গড়িয়ে পড়ছে। মাঝে মধ্যে আবার বিড়বিড় করে কী সব বলছেও যুবকটি। সে ছবিটার একবার চুমু খাচ্ছে তো আরেকবার হাত বুলিয়ে দিচ্ছে, আবার বিড়বিড় করে কি বলছে। এক কথায় নানান ধরনের পাগলামি করছে যুবকটি। তার এই পাগলামির মধ্যেই রুমে প্রবেশ করে দুজন মধ্যবয়সী নারী পুরুষ। মানুষটির হাতে খাবারের ট্রে। পুরুষটি রুমে ঢুকেই হাতড়িয়ে হাতড়িয়ে লাইট জ্বালায়। নিমিষে আলোকিত হয়ে ওঠে তিমিরে ডুবে থাকা কক্ষটি। রুমটি আলোকিত হতেই নারীটি বলে ওঠে, জাহান, আবু কই তুমি? হ্যাঁ, অন্ধকার রুমে পাগলামি করা ছেলেটা আর কেউই নয়, জাহান তালুকদার, জাভিয়ান তালুকদার আর হানিয়া মির্জার বড় ছেলে। সে কিনা তার প্রেয়সীকে হারিয়ে অনেকটা ভেঙে পড়েছে। হারিয়ে ফেলেছে কেন বললাম? আচ্ছা, এই প্রশ্নের উত্তরও একটু পর দিচ্ছি। জাভিয়ান আর হানিয়া রুমের এদিকে সেদিকে খুঁজছে। অবশেষে তারা জাহানকে পায় সোফার পেছনে। তারা চপ্পল চালিয়ে সেদিকে হাঁটা দেয়। হানিয়া খাবারের ট্রেটি টেবিলের উপরে রেখে ছেলের কাছে এগিয়ে যায়। জাহান হাঁটুতে মুখ গুজে কী সব যেন বলছে, তারা দুজন শুনতে পায় না তা। হানিয়া ছেলের এমন অবস্থা দেখে ভেঙে পড়তে চায়। কোনো মা কি ছেলের এমন দুরবস্থা দেখতে পারবে না। হানিয়াও পারছে না ছেলের এমন করুণ অবস্থা দেখতে, কিন্তু সে ভেঙে পড়ে না। সে ভেঙে পড়লে তার ছেলে যে আরও ভেঙে পড়বে, সেই সাথে তার সাজানো গোছানো সংসারটাও। জাভিয়ান হানিয়ার ছেলের পাশে বসে পড়ে। হানিয়া জাহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আবু কি করছো এখানে? মায়ের আদর মাখা ডাকে জাহান সাড়া না দিয়ে পারে না। সে হাঁটু থেকে মুখ তুলে তার দিকে তাকায়। উস্কো শুষ্কো চুল, বড় বড় দাড়ি, লাল লাল ফোলা চোখে জাহানকে দেখে হানিয়ার বুকটা ধক করে ওঠে। সব সময় পরিপাটি হয়ে থাকা ছেলের এমন করুণ অবস্থা সে কিছুতেই মেনে নিতে পারছে না। জাহানের এমন মুখশ্রী দেখে হানিয়ার চোখের অশ্রুরা এসে ভিড় জমায়। হানিয়া অনেক কষ্টে অশ্রুগুলো গড়িয়ে পড়া থেকে বিরত রাখে। সে আঁচল উঠিয়ে জাহানের চোখ মুছিয়ে দিয়ে বলে, নিজের কি অবস্থা করেছো দেখেছো একবার? এটা কি আমার সেই জাহান যে কিনা সকল প্রতিকূল মুহূর্তেও ধৈর্য ধারণ করে বুদ্ধি খাটিয়ে কাজ করত? সেই জাহান আর এই জাহানের মধ্যে তো আমি আকাশ পাতাল দেখতে পাচ্ছি। তুমি কি বুঝতে পারছো তোমার এই অবস্থা দেখে আমরা দুজন কতটা কষ্ট পাচ্ছি? এমন করো না আব্বু, সন্তানের এমন অবস্থা দেখে কতটা কষ্টই তুমি তা হয়তো জানো না। কথাগুলো বলতে বলতে হানিয়ার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে অনেক চেষ্টা করেও সেগুলো আর আটকাতে পারে না। এইদিকে মায়ের কথা আর তার চোখের পানি দেখে জাহানও নিজেকে আর আটকে রাখতে পারে না। সে মায়ের কোলে মুখ গুজে হু হু করে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে বলে, আমি কি করব আম্মু বলো? নিজেকে আমি কিছুতেই সামলাতে পারছি না। ও কোথায় গেল? কেন গেল? আমি তো ওকে কম ভালোবাসিনি, তাও ও কেন আরেকজনের কথায় প্রভাবিত হয়ে আমায় ছেড়ে চলে গেল? ও তো জানতো আমি ওকে আমার সবটা দিয়ে ভালোবেসেছিলাম, সেই ভালোবাসার এই দাম দিল। আম্মু, আম্মু ওকে আমার কাছে এনে দাও। আমার দম বন্ধ হয়ে আসছে ওকে ছাড়া।
ও কেন আমায় আমার মতো করে ভালোবাসলো না? কেন? সন্তানের এমন মন ভাঙা আর্তনাদে জাবিহান হানিয়ার হৃদয় কেঁপে ওঠে। জাবিহানের মনে পড়ে যায় আজ থেকে ২৭ বছর আগে তার করা পাগলামিগুলোর কথা। সেও তো তার প্রেয়সীকে হারিয়ে এমনইভাবে তার বাবার বুকে পড়ে আবদার করেছিল তার বাবা যাতে তার প্রেয়সীকে খুঁজে এনে দেয়। আজ ২৭ বছর পর তার ছেলেও একইভাবে আবদার করছে। জাবিহান কোনো দিন নিজের স্বপ্নেও ভাবেনি তার কোনো সন্তান তারই মতো ভালোবাসার মানুষটিকে হারিয়ে এমন উদ্বেদনা গ্রহণ করবে। জাবিহান বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। মনের গহীন থেকে কেউ একজন বলে উঠছে, তোর সন্তানের এই বেহাল অবস্থার জন্য একমাত্র তুই দায়ী জাবিহান। কেমন পিতা তুই? সন্তানের মনের খবর রাখিস না, উল্টো তার কান্নার কারণ হয়ে দাঁড়াস। ধিক্কার তোকে জাবিহান, ধিক্কার। তুই সারা জীবন অন্যের কান্নার কারণ হয়ে আসলি। এসব উল্টাপাল্টা কথা ভেবে জাবিহানও ভেঙে পড়তে চায়। তার চোখের পানিও আজ বাদ ভেঙে গিয়েছে। নিজেকে আজ ব্যর্থ মনে হচ্ছে। সে যদি আরেকটু খোঁজ খবর নিত, ছেলের সাথে খোলাখুলি এই বিষয়ে কথা বলতো, তাহলে হয়তো তার সন্তান আজ এত কষ্ট পেত না। আপাতত দৃষ্টিতে এই কথাগুলো সঠিক মনে হলেও কথাগুলো কি আসলেই শতভাগ সঠিক আমি বলবো না, কারণ রাহাতের সাথে জাবিহানের আজকালকার সম্পর্ক না, কিন্তু বলতে গেলে ৩ যুগেরও অধিক সময় ধরে তারা বিজনেস ও পারিবারিকভাবে পরিচিত। একটা সময় রাহাত কিন্তু জাবিহান ও হানিয়ার অনেক সাহায্যই করেছিল। অতীতের সেই সাহায্য আরও বিভিন্ন কারণে তারা রাহাতকে বিনা প্রশ্নের চোখ বন্ধ করে বিশ্বাস করত। সেই বিশ্বাসকে পুঁজি করে রাহাত তাদের সাথে এমন জঘন্য একটা কাজ করে যা তারা কখনো ভাবতেও পারেনি। এসব কথা হানিয়া জাবিহানকে বিগত কয়েক দিনে হাজারবার বলেছে, যখন কিনা জাবিহান জাহানের এই অবস্থার জন্য নিজেকে দায়ী করে এসেছে। কিন্তু জাবিহান তো জাবিহানই, সে নিজেকে অযথা দোষারোপ করে ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরছে। জাবিহান জাহানের চুলগুলোর হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমি সরি বাবা, আমার জন্য আজ তোমায় এতটা কষ্ট পেতে হচ্ছে। বাবাকে ক্ষমা করে দিও সোনা। বাবার কথা শুনে জাহান মায়ের কোল থেকে মাথা তুলে আস্তে আস্তে নিজের চোখের পানি মুছে নিয়ে জাবিহানের চোখের পানিও মুছে দেয়। ভাঙা গলায় বলে, তুমি নিজেকে শুধু শুধু কেন দোষ দিচ্ছ বাবা? তুমি তো রাহাত আঙ্কেলকে বিশ্বাস করেই আমায় সারপ্রাইজ দিতে গিয়েছিলে, কিন্তু রাহাত আঙ্কেল তোমায় ধোঁকা দিল। প্লিজ বাবা, নিজেকে অযথা ব্লেম করো না। আসলে আমি ভালো তো বাসলাম ঠিকই, কিন্তু সেই ভালোবাসায় কোনো জোর ছিল না হয়তো, যার কারণে একটা দমকা হাওয়া সব উড়িয়ে নিয়ে গেল। কথাগুলো বলতে বলতে জাহানের চোখ দিয়ে আবারও অশ্রু গড়িয়ে পড়ে। জাবিহান ছেলের চোখ মুছিয়ে দিয়ে বলে, তোমার ভালোবাসায় অবশ্যই জোর আছে। তালুকদারেরা আর যাই হোক, কাউকে ভালোবাসলে নিজের সবটা দিয়েই বাসে। তোমার চোখের সামনে সেই উদাহরণ আছে। আর এটা একটা পরীক্ষা মাত্র বাবা, তোমার ধৈর্যের পরীক্ষা। উপরওয়ালা দেখতে চাইছেন তুমি কি আসলেই তার উপর ভরসা করে ধৈর্য ধরতে পারো কিনা। কিন্তু তুমি করছো তা কি? অধৈর্য হয়ে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়েছ। এমনটা করলে কি তুমি পরীক্ষায় পাশ করবে? না, বরং বাজেভাবে ফেল করবে। আমার জাহান আজ পর্যন্ত কোনো পরীক্ষায় ফেল করেনি, সে কিনা আজ জীবনের পরীক্ষায় এমন বাজেভাবে ফেল করবে? এটাও কি আমায় দেখতে হবে তুমি বলছো? জাহান ছলছল চোখে বাচ্চাদের মতো করে বলে, আমি কি করব তাহলে বাবা? আমি মানতে পারছি না। মেহরিমা অন্য একজনের প্ররোচনায় আমায় ছেড়ে চলে গিয়েছে। কোথায় গিয়েছে সেটাও তো জানি না। ওর যে কেউ নেই বাবা, একা একটা মেয়ে কোথায় থাকছে, কিভাবে থাকছে, কি করছে আমি কিচ্ছু জানি না। ও তো জানতো আমি ওর ভালোবাসায় কতটা দুর্বল হয়ে পড়েছি, তাও এমনটা করলো আমার সাথে। তোমার ভালোবাসাকে নিজের দুর্বলতা না বানিয়ে নিজের শক্তিতে রূপান্তর করো। এভাবে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে না নিয়ে মেহরিমা মামনিকে খোঁজার চেষ্টা করো। তোমার এসব প্রশ্ন আমাদের না করে তাকে খুঁজে বের করে তার থেকেই জানতে চাও। তুমি তো বুঝতেই পারছো তাকে রাহাত বাজেভাবে ব্রেইন ওয়াশ করেছে। ছোট্ট মানুষ বুঝতে পারেনি কোনটা ভুল আর কোনটা সঠিক। তুমিই তো বললে ওর কেউ নেই। বাচ্চা মেয়েটা হয়তো কারোর সাথে এই বিষয়ে পরামর্শও নিতে পারেনি, হঠকারিতায় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তোমার উচিত তাকে খুঁজে বের করে তার ভুলগুলো সংশোধন করে দেওয়া। জাহান মন দিয়ে বাবার কথাগুলো শুনে মাথা ঠান্ডা করে ভেবে দেখে, আসলেই তো মেহরিমা বরাবরই ঠান্ডা ও লাজুক স্বভাবের একটা মেয়ে। তাকে যে যা বুঝায় সে মুখ বুঝে তাই বিশ্বাস করে ফেলে, আর খুব সহজেই সে কাউকে বিশ্বাস করে ফেলে। মেয়েটার হাতে পায়ে বড় হলেও বলতে গেলে চলে অন্যের মাথায়। তার এই স্বভাবটাই
ফায়দা নিয়েছে রাহাত। জাভিয়ান জাহানকে সোফার পেছন থেকে নিয়ে এসে বেডে বসিয়ে দেয়। হানিয়া ওয়াশরুমে গিয়ে মগে করে পানি এনে তাতে টাওয়াল ভিজিয়ে জাহানের মুখ হাত ভালো করে মুছে দেয় ভেজা টাওয়াল দিয়ে। তারপর খাবারের প্লেট নিয়ে আর তার সামনে বসে খাইয়ে দিতে থাকে। জাহান বিনা বাক্যে মায়ের হাতে খেয়ে নেয়। রাত অনেক হয়, হানিয়া জাহানকে শুয়ে দিয়ে ঘুমাতে বলে চলে যায়। শরীর ও মস্তিষ্ক ক্লান্ত থাকায় কয়েক দিনের নির্ঘুম জাহান আজ না পারতেই ঘুমিয়ে পড়ে। রাত এখন প্রায় 2টো। আবসা আলোয় ঢেকে থাকা রুমটিতে শুয়ে আছে এক জোড়া নবদম্পতি হলেও তারা অন্যান্য সব নবদম্পতিদের থেকে ভিন্নতা অবলম্বন করে রয়েছে। তাদের দুজনের মধ্যে একজনের অবস্থান বেডেতে, আরেকজনের অবস্থান কাউচে। কেন? কারণ বিয়েটা যে নিতান্তই অ্যাক্সিডেন্টলি হয়েছে। আফিম কাউচ থেকে উঠে বসে, চোখ উঠিয়ে বিছানায় শুয়ে থাকা তার নববধূকে দেখে। 3 জন অনায়াসে ঘুমাতে পারবে এমন একটা বেড টাইম মেয়েটা কোনায় এসে শুয়েছে। তাকে দেখে যে কেউ বলে দিবে সে যে কোনো সময় পড়ে গিয়ে জবরদস্ত একটা ব্যথা পাওয়ার সম্ভাবনা শতভাগ। আফিম একটা দীর্ঘশ্বাস ফেলে তার দিকে এগিয়ে যায়। আলতো হাতে সে তার নববধূকে বেডের মাঝামাঝি শুয়ে দেয়। যখন সে তাকে শুইয়ে দিয়ে চলে আসতে নিবে, তখনই রমণীটি আফিফকে এক হাত শক্ত করে আঁকড়ে ধরে বিড়বিড়িয়ে কিছু বলতে শুরু করে। আফিফ তার কানটা তার বধূর দিকে এগিয়ে নিয়ে যায় সে কি বলছে তা শোনার জন্য। মেয়েটি বলছে, আপনি আমায় কেন ভালোবাসলেন না জাহান? আমি তো আপনাকে ছাড়া আর কারো কথা ভাবতেও পারছি না। কি আছে ওই মেহেরিমার মধ্যে যে আমার মধ্যে নেই? এরপর আরও কিছুক্ষণ বিড়বিড়ের কথা বলতে বলতে এক সময় রমণীটি চুপ হয়ে যায়। আফিফকে আঁকড়ে ধরা হাতটাও ঢিলে হয়ে যায়। আফিফ খুব সাবধানে তার হাত ছাড়িয়ে নিয়ে রাহার গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিয়ে চলে যায় ব্যালকনিতে। হ্যাঁ, রাহাই আফিফের বউ, যার সাথে বিয়ের দিন অনাকাঙ্ক্ষিতভাবে আফিফের বিয়ে হয়। আফিফ ব্যালকনিতে রাখা ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ জোড়া বন্ধ করে নেয়। গভীর রাতে হালকা ঠান্ডা বাতাসে তার ভেতরে সব অস্থিরতা যেন দূর হয়ে যাচ্ছে। চোখ বন্ধ করতেই গত কয়েকদিনের মতো আজও তার চোখের সামনে ভেসে ওঠে তার জীবনের অনাকাঙ্ক্ষিত সেই দিনটির ঘটনা। ফ্ল্যাশব্যাক। সকলে নারী কণ্ঠের দিকে ফিরে তাকালেই দেখতে পায় সে আর কেউই নাই, মুনতাহা চৌধুরী, ওয়াইফ অফ রাহাত চৌধুরী। মুনতাহা হেঁটে স্টেজে উঠে আসে। জাভিয়ানদের সামনে দাঁড়িয়ে কিছুটা চাপা গলায় বলে, আমি আপনাদের সবটা খুলে বলছি, কিন্তু সেটা একান্তই ব্যক্তিগতভাবে। এখানে প্রেস মিডিয়া অনেক লোক আছে, আমার হাজব্যান্ডও আপনার বিজনেস পার্টনাররা আছে, তাদের সাথে আমি এসব বলতে চাইছি না। আমার অনুরোধ, আপনার হয় একটু আলাদা প্রেসে আসুন, না হয় ওনাদের খাবার খেতে পাঠিয়ে দিন। এসব কথা বাইরের লোকের সামনে বললে আমার হাজব্যান্ডের পাশাপাশি আপনাদেরও সম্মান নষ্ট হবে। জাভিয়ান রেগে বলে, যেখানে আমার পরিবারের সুখের বিষয়ে কথা হচ্ছে সেখানে আমি জাভিয়ান কলকদার কারো তো আক্কা করি না। মুনতাহা এবার খানিকটা অনুরোধ করেই বলে, প্লিজ মিস্টার তালুকদার, আমি জানি আমার স্বামী অপরাধ করেছে এবং এটা হয়তো ক্ষমার অযোগ্য না, কিন্তু আমি স্ত্রী হয়ে তাকে এমন ভরা সমাজে অপমান করতে পারবো না। আর আপনারাও তো সত্যিটা জানতে চান, তাই আমার অনুরোধ, আপনারা হলটা কিছুটা সময়ের জন্য খালি করানোর ব্যবস্থা করেন। মুনতাহার অনুনয় করে বলা কথাটা জাভিয়ান ফেলতে পারে না। সে অ্যানাউন্সমেন্ট করে কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় বিয়েটা হচ্ছে। একটু ভুল বোঝাবুঝি হয়েছে তাদের মধ্যে, সেটা তারা ব্যক্তিগতভাবে সমাধান করতে চায়। গেস্টরা যেন ততক্ষণে খাবারের পর্ব সেরে ফেলে। আবরার আর আয়মান দায়িত্ব নেয় গেস্টের খাবারের। তারা দুজন মিলে গেস্টদের নিয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে হলটা খালি হয়ে যায়। এবার জাভিয়ান বলে, বলুন মিসেস চৌধুরী, আপনার হাজব্যান্ড কেন আমাদের এমন ধোঁকা দিল? পিতৃস্নেহ অন্ধ হয়ে এমনটা করেছে। মানে খোলাসা করে বলুন একটু। আমার হাজব্যান্ড আমাদের মেয়েকে নিজের জীবনের সাথেও বেশি ভালোবাসে। ছোট থেকে তার সব ছোট বড় ভালো খারাপ আবদার মেনে নিয়েছে। সে এসব নিজের ভালোবাসা জাহির করাটা একটা মাধ্যম মনে করলেও সে হয়তো ভাবতে পারেনি এতে মেয়েটা কতটা বিগড়ে যাচ্ছে। কিছুদিন আগে হঠাৎই রাহা নাওয়া খাওয়া অফ করে নিজেকে ঘরবন্দি করে নেয়। একদিন তো এমন অসুস্থ হয়ে পড়েছিল, আমরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। এরপর ওদের বাবা মেয়ের মধ্যে কি কথা হয় জানি না। গত সপ্তাহে আমার রাহার বাবা রাহার বিয়ের কথা জানায়। সে জানায় জাহানকে নাকি রাহা পছন্দ করে,
তাই আপনাদের বন্ধুত্বটা আরও পাকাপোক্ত করতে সে তাদের দুজনকে বিয়ে দিতে চায়। আমি তো জানতাম ছেলে হিসেবে জাহানের চেয়ে ভালো ছেলে আমরা হয়তো দুটো পাবো না। তার কথা মেনে নিয়ে আমি বিয়ের প্রস্তুতি শুরু করি, কিন্তু তার এই কাজের পেছনে যে কতটা ঘৃণা এক সত্য লুকিয়ে আছে তা আমি জানতে পারি কাল, যখন কিনা সবটা আমার হাতের বাইরে চলে গিয়েছিল। সবাই অবাক হয়ে মুনতাহার কথা শুনতে থাকে। এরই মাঝে আয়মান আর আবরার এসে পড়ে গেস্টদের ওখান থেকে। তারা সবাই খাচ্ছে। মুনতাহা আবার বলা শুরু করে, কাল রাতে আমি রাহার কাছে ঘুমাতে গেলে দরজার সামনে শুনতে পাই ওর বান্ধবীকে বলেছে রাহাত কিভাবে মেহরিমাকে জাহানের থেকে দূরে করেছে। মেহরিমা নাকি এতে মেয়ে। এই কথাটাকে কেন্দ্র করে সে মেহরিমাকে বুঝিয়েছে এমন পিতৃ পরিচয়হীন মেয়ের সাথে জাহানের মতো একজন বিজনেসম্যানের ছেলেকে মানায় না। রাহাত মেহরিমাকে তাদের আর্থিক অবস্থাও খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেয়। মেয়েটা নাকি একটু বোকাশোকা টাইপের। কয়েকদিন ক্রমাগত এসব বুঝিয়ে রাহাত তার মাথাটা বেশ ভালোভাবে ওয়াশ করে ফেলেছে, যার কারণে আজ মেহরিমার জায়গায় রাহা বসে আছে। আর হ্যাঁ, রাহা তার বাবাকে এটাও জানায় যে জাহান আর মেহরিমার সম্পর্কের কথা নাকি আপনারা জানেন না। সে এটারই ফয়দা নেয়। সে আপনার কাছে এসে হয়তো বলেছে রাহা আর জাহান রিলেশনে আছে কি। জাহান লজ্জায় এই কথাটা বলতে পারছে না আপনাদের, তাই তো মিস্টার তালুকদার? প্রশ্নটি জাবিহানকে করে মুনতাহা। জাবিহান মাথা নাড়িয়ে তার কথার সম্মতি দেয়। মুনতাহার কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায়। ভালোবাসা ভালো, তাই বলে অন্ধ ভালোবাসা ভালো নয়। রাহাত যেটা করে সেটা মূলত অপরাধ বলা চলে। সব শুনে জাহান তার বাবার কাছে এসে বলে, বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। মেহরিমা না হলে কেউ আসবে না এই জাহান তালুকদারের জীবনে। তুমি বলো বাবা, মনে একজনকে রেখে আরেকজনের সাথে সংসার করা যায়? হ্যাঁ করা যায় হয়তো, কিন্তু সুখী হওয়া যায়? জাবিহান জাহানের কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বলে, চিন্তা করো না বাবা, তোমায় এই বিয়েটা করতে হবে না। তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার বিয়ে হবে। জাহান জাবিহানের কথা শুনে তাকে খুশিতে জড়িয়ে ধরে। উচ্ছ্বাসিত গলায় বলে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ আমায় বোঝার জন্য। তোমরা থাকো, আমি এখনই যে মেহুকে নিয়ে আসছি। জাহান জাবিহানকে ছেড়ে ছুট লাগায় মেহরিমাকে আনতে যাওয়ার উদ্দেশ্যে। এরই মাঝে তার পথ আটকে দাঁড়ায় রাহাত। এত সবের পরও রাহাত জাহানের কাছে এসে বলে, বাবা, আমার মেয়েটা তোমায় ভীষণ ভালোবাসে, প্লিজ ওকে ফিরিয়ে দিও না। ও তোমার মন মতো হয়ে চলবে। আমার মেয়েটার বিয়ে ভেঙে দিও না বাবা। তুমি তো একবার দেখেছো বিয়ের আসরে বিয়ে না হওয়া মেয়ের অবস্থা সমাজে কেমন। আমার মেয়ের সাথে এমনটা করো না, আমি তোমার কাছে হাত জোর করে বলছি। জাহান বলে, আঙ্কেল, আমি একজনকে ভালোবাসি। আর যদি আপনি এমনটা না করতেন তার সাথে কিন্তু আমার বিয়েটা হতো। আমি রাহা আর হায়াকে সবসময় একই নজরে দেখেছি। মনে প্রাণে একজনকে ভালোবেসেছি, আরেকজনকে আমি কি করে বিয়ে করব বলেন? এতে আমি বা আপনার মেয়ে কেউ সুখী হতে পারবো? তাহলে আমার মেয়ের অবস্থাটাও যে হায়ার মতো হবে। আমার মেয়ে এসব সহ্য করতে পারবে না বাবা। কথাগুলো বলতে বলতে রাহাত ঝরঝরিয়ে কেঁদে দেয়। পুরুষ মানুষ হয়েও আজ রাহাত এতগুলো মানুষের সামনে নিজের চোখের পানি ফেলতে লজ্জা পাচ্ছে না। উপস্থিতি সকলেই খারাপ লাগে তার কান্না দেখে। তখনই আফিফ বলে ওঠে, আপনাদের সম্মতি থাকলে আমি রাহাকে বিয়ে করব। উপস্থিত সকলে ভীষণ চমকে যায়, এমনকি আদিয়াত আফরাও। আফরা আফিফের কাছে এসে বলে, কি বলছিস তুই? ও জাহানকে ভালোবাসে, তোর সাথে ওর বিয়ে হলে তুই সুখী হতে পারবি না। বাচ্চাদের মতো কথা বলিস না। আমি রাহাকে বাধ্য করবো আমি ভালোবাসতে। আমি ওনার ভালোবাসা হাসিল করে নিব আম্মু। ভীষণই কনফিডেন্সের সাথে কথাগুলো বলে আফিফ। সকলেই বিভিন্নভাবে আফিফকে বোঝায়। আফিফও তাদের নিজের যুক্তিগুলো দিয়ে মুখ বন্ধ করে দেয়। জাহান রাহাতকে বলে, আঙ্কেল, রাহার জন্য আফিফ ভাইয়ের থেকে ভালো ছেলে আপনি হয়তো পাবেন না। সে আশিয়ান ভাইয়ের বন্ধু হলেও আমাদের সাথেও তার ভালোই বন্ধুত্ব। সেই বন্ধুত্ব থেকেই বলতে পারছি কথাগুলো। আর মেহেরিমা যদি আমার জীবনে না আসতো তাহলে আমি হয়তো রাহার সম্পর্কে ভেবে দেখতাম কি এই জীবনে আমি মেহেরিমা ব্যতীত আর কাউকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে ভাবতে পারবো না। এখন আপনারা ভেবে দেখেন কি করবেন। আমি আসছি। জাহান চলে যায় মেহরিমাকে আনতে। তার সাথে হায়াও যায়। রাহা ভঙ্গর হৃদয়ে অশ্রু মাখা চোখে জাহানের প্রস্থান দেখে। সব শেষে সকলের পরামর্শে সেদিন আফিফ ও রাহার বিয়েটা হয়ে যায়। আদিয়াত এক মেয়েকে বিদায় দিয়ে আরেক মেয়ে নিয়ে মাহুদ ভিলায় ফিরে যায়।
ফ্ল্যাশব্যাক এন্ড সেদিন জাহান আর হায়া মেহেরিমার হোস্টেলে গিয়ে জানতে পারে মেহেরিমা গত 4 দিন আগে হোস্টেল ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে। কোথায় গিয়েছে কেউ জানে না। যাওয়ার আগে একটা চিঠি দিয়ে গেছে তার রুমমেটকে, যদি হায়া বা জাহান তার খোঁজে আসে তাহলে তাদের যেন চিঠিটা দেয়। চিঠিটাতে লেখা ছিল, আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা দেখুন জাহান, আমি আপনার যোগ্য নই, যে যোগ্য তার কাছে রেখে গেলাম। দোয়া করি সুখের সংসার হোক আপনাদের। জাহান চিঠিটা পড়ে ভীষণ ভেঙে পড়ে। পুরো শহর তন্ন তন্ন করে খুঁজেও মেহেরিমাকে পাওয়া যায় না। জাভিয়ান তার সর্বসোর্স লাগিয়ে দেয় মেহেরিমাকে খুঁজতে, কিন্তু ফলাফল শূন্য। আজ 14 দিন হতে চলছে মেহেরিমা নিখোঁজ। মাঝরাতে ঘুমন্ত অবস্থায় জাভিয়ানের দিকে ঘুরে অভ্যস্ত বশত শরীরে হাত রাখে হানিয়া, কিন্তু জাভিয়ানের শরীরের স্পর্শ পায় না। ঘুমটা হালকা হয়ে যায় কিন্তু পুরোপুরি ছাড়ে না। চোখ বন্ধ রেখেই জায়গাটা হাতটাতে থাকে, কিন্তু না, জাভিয়ান নেই। এই পর্যায়ে হানিয়া চোখ খুলে। একটু আগেই শুয়েছিল তারা। ভালো মতো চোখ কষলে ঘুমটা ভালো মতো ছাড়িয়ে তারপর ওয়াশরুমের দিকে তাকায়। না, ওয়াশরুমের দরজা বন্ধ। তাহলে গেল কই লোকটা? হানিয়া বেড ছেড়ে উঠে দাঁড়ায়। চিন্তিত মুখে চপ্পল পায়ে হেঁটে ব্যালকনিতে উপস্থিত হয়। হ্যাঁ, সেখানেই দাঁড়িয়ে আছে জাভিহান। হানিয়া একটা লম্বা শ্বাস ফেলে তার দিকে এগিয়ে যায়। হানিয়া জাভিহানের কাঁধে হাত রাখলে জাভিহান চমকে তার দিকে তাকায়। এই সময় সে হানিয়াকে আশা করেনি। থতমত খেয়ে বলে ওঠে, উঠে আসলে যে? ঘুমাওনি তুমি? ঘুমিয়েছিলাম তো, কিন্তু এই ফাঁকে আপনি এখানে এসে পড়লেন। একা একা দাঁড়িয়ে আবারও আজগুবি চিন্তাভাবনা করছেন, তাই না? এইবার বুকে শুধু ব্যথা উঠুক। আমি বাপের বাড়ি যদি না গিয়েছি তাহলে হানিয়া মির্জা না আমার নাম। খানিকটা রাগ ও প্রিয়জনকে হারানোর ভয় নিয়ে কথাগুলো বলে হানিয়া। জাভিয়ান তার কথা শুনে হেসে দেয়। বিয়ের এতগুলো বছরে কয়েক হাজার বার এই কথাগুলি শুনে এসেছে সে। হানিয়া বলে তো ঠিকই, কিন্তু কথাটা বাস্তবায়ন করতে পারে না। হ্যাঁ, রাগ করে থাকে একবেলা, কিন্তু জাভিয়ান একটু ভালোবাসা দিয়ে বুকে আগলে নিলেই তার সব রাগ গলে যায়। বরাবরের মতো এবারও সেই প্রন্থা অবলম্বন করে জাভিয়ান। হাত বাড়িয়ে প্রিয় তোমাকে নিজের বাহু বন্ধনে আগলে নেয়। হানিয়া একটু রাগ দেখিয়ে নিজেকে ছাড়াতে চাইলেও জাভিয়ান হানিয়াকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে রাখে। এক সময় হানিয়া শান্ত হয়ে যায়। জাভিয়ান হানিয়ার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, ওইসব না, অন্য কিছু ভাবছিলাম। কি ভাবছেন শুনি? মেহেরিমার কথা ভাবছিলাম। মিসেস চৌধুরী আর জাহানের কথা দ্বারা যা বুঝলাম, মেহেরিমা মেয়েটা একটু বেশি সহজ সরল ও ভীতু স্বভাবের, যার কারণে রাহাত যা বুঝিয়েছে তাই বুঝে চুপচাপ নিজের জায়গা ছেড়ে দিয়েছে। হানিয়া জাভিয়ানের বুকে মাথা রেখে তার কথা শুনছে। জাভিয়ান আবার বলা শুরু করে, আমি ভাবছি এমন একটা ভীতু মেয়ের পক্ষে একা অন্য একটা শহরে গিয়ে সার্ভাইভ করা বেশ কঠিন ও জটিল বিষয়, যদি না তাকে কেউ পেছন থেকে সাহায্য করে। মানে কি বোঝাতে চাইছেন আপনি? আমি বোঝাতে চাইছি মেহেরিমার গায়েব হওয়ার পেছনে হয়তো রাহাতের হাত রয়েছে। যদিও আমি শিওর না, কিন্তু সেদিনের পর থেকে আমার মনে বারবার কথাটা আসছে। আর রাহাতের মেয়ের প্রতি এমন ভালোবাসা দেখে মনে হচ্ছে সে যা কিছু করতে পারো তার মেয়ের খুশির জন্য। আর মেহরিমা যে এই শহরে নেই সেটাই বা বুঝলেন কিভাবে? এই কয়েকদিনে আমি আমার সব সোর্সদের কাজে লাগিয়ে দিয়েছি। তাদের এক প্রকার নাওয়া খাওয়া হারাম করে দিয়েছি মেয়েটাকে খুঁজে বের করার জন্য, যেমনটা তুমি হারিয়ে যাওয়ার পর করেছিলাম। সে যদি এই শহরেই থাকতই তাহলে এতদিনে ধরা পড়ে যেত। হানিয়া জাভিয়ানের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। ভালো করে ভেবে দেখলে আপাতত দৃষ্টিতে জাভিয়ানের কথাগুলোই তার সঠিক মনে হয়। হানিয়া জাভিয়ানের বুকে মাথা রেখে তার দিকে তাকিয়ে বলে, হায়ার পাপা, আমি একটা জিনিস চাই আপনার থেকে। জাভিয়ান হানিয়ার এমন আবদারের কথায় একটু অবাকই হয়। মেয়েটা কখনোই কোনো কিছু মুখ ফুটে তার কাছে চায়নি আজ পর্যন্ত, চাওয়ার প্রয়োজনও পড়েনি। হানিয়া কিছু চাওয়ার আগেই জাভিয়ান তার প্রয়োজনীয়তা বুঝতে পেরে হানিয়া বলার আগেই তার সামনে হাজির করত। জাভিয়ান খুশি মনেই বলে, কি চাও হানি? তোমার জন্য এই জাভিয়ানের জানও হাজির। আমি আমার নেতিয়ে পড়া ছেলেটার হাসি খুশি মুখ ফিরে চাই। আমার ছেলে যেটাই ভালো থাকে সেই কারণটিকে তার জীবনে ফিরিয়ে দিতে চাই। একটা ভরা সংসার চাই ছেলে আর ছেলের বউদের নিয়ে। আপনি প্লিজ কিছু একটা করেন হায়ার পাপা। আমার ছেলের এমন বিষণ্ণতা ঘেরা মুখ আমি দেখতে পাচ্ছি না। আমার খুব হাসি খুশি প্রাণবন্ত ছেলেটাকে আমায় ফিরিয়ে দেন জাভিয়ান। হানিয়া ছলছল চোখে জাভিয়ানের দিকে তাকিয়ে আছে। জাভিয়ান তার মুখ নামিয়ে হানিয়ার কপালে ভালোবাসার পরশ দিয়ে বলে, তুমি কিছু চাইলে আর আমি দেইনি, এমনটা কখনো হয়েছে?
খুব তাড়াতাড়ি তোমার এই ইচ্ছেটাও পূরণ করব ইনশাল্লাহ। একটু সময় দাও জাস্ট আমায়। হানিয়া তার উত্তর পেয়ে যায়। সে প্রশান্ত মনে জাবিহানের বুকের সাথে নিজেকে লেপ্টে রাখে। রাত বাড়তে থাকায় জাবিহান হানিয়াকে নিয়ে রুমে চলে আসে। প্রথমে নিজে শুয়ে হানিয়াকে নিজের বুকে নিয়ে আসে। চাপা উৎকণ্ঠে আর অস্থিরতা নিয়ে চোখ বন্ধ করে। সে যতক্ষণ না পর্যন্ত হানিয়ার ইচ্ছে পূর্ণ করতে পারছে ততক্ষণ পর্যন্ত শান্তি পাবে না। মুখোমুখি বসে আছে দুজন পুরুষ। একজনের চোখে প্রচণ্ড ক্রোধ ও আরেকজনের চোখে অনুতাপ, ভয় আর অস্বস্তি। পায়ের উপর পা তুলে রাজকীয়ভাবে বসে আছে রাহাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে জাভিয়ান। বয়স বাড়লেও অ্যাটিটিউডের আগের থেকে এক বিন্দু পরিমাণও কমেনি। জাভিয়ানকে এমন শিকারীর চোখে তাকিয়ে থাকতে দেখে রাহাত আমতা আমতা করে জিজ্ঞেস করে, হঠাৎ আমার বাড়ি কি মনে করে এই সাত সকালে? জাভিয়ান চল শক্ত করে গম্ভীর গলায় বলে, তোমার সাথে পীড়িতের আলাপ পারতে আসেনি, যা বলার সোজা সাপটাই বলছি। মেহেরিমা কোথায়?